স্বাধীনতা তুমি, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কবি নজরুল, ঝাঁকড়া চুলে বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। প্রিয় সুধী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। ডিসেম্বর মাস এলেই বিজয় দিবসের আনন্দে উদ্বেলিত হয় বাঙালির হৃদয়। বাংলাদেশের মাটিতে জন্ম যে বাঙালির, তা সে 50 বছর আগে হোক আর আজকের প্রজন্মের একজন হোক, সবার কণ্ঠেই বেজে ওঠে বিজয়ের গান। স্বজন হারানোর শোকে সিক্ত হয় হৃদয়। জন্মভূমির এই প্রগাঢ় ভালোবাসার প্রতিফলন ঘটে দেশ থেকে প্রবাসে, আর তারই পরিক্রমায় আমরা কয়েকজন মেলবোর্নবাসী মিলিত হয়েছি বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে। আপনাদের জন্য আজকের অনুষ্ঠান সাজিয়েছি কিছু কথোপকথন, কবিতা, গান আর নাচ দিয়ে। প্রথমেই আমরা শুনব একটি চিঠি, যে চিঠি লিখেছিলেন একজন যোদ্ধা, একজন নেতা, একজন অভিভাবক, যার আহ্বানে একটি জাতি প্রতিষ্ঠিত করেছে নিজেদের ভূখণ্ড। আমরা অর্জন করেছি রক্তিম লাল সবুজ পতাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তেমনই একটি চিঠি পড়ে শোনাচ্ছে প্রজ্ঞা পারমিতা দে মৌ। তার পরপরই থাকছে দুটি গান, গেয়েছেন মেলবোর্নের সাংস্কৃতিক জগতে পরিচিত দুটি মুখ, আদিল্লা নূর এবং সাদিয়া হামিদ নিঝুম। বাংলা টেলিভিশন মেলবোর্নের পক্ষ থেকে আমি প্রজ্ঞা পারমিতা সকলকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। রেনু, আমার ভালোবাসা নেই। ঈদের পরে আমার সাথে দেখা করতে এসেছো, ছেলে মেয়েদের নিয়ে আসো নাই, কারণ তুমি ঈদ করো নাই। খুবই অন্যায় করেছো। ছেলে মেয়েরা ঈদে একটু আনন্দ করতে চায়, কারণ সকলেই করে। তুমি বুঝতে পারো ওরা কত দুঃখ পেয়েছে। আব্বা ও মা শুনলে খুবই রাগ করবেন। আগামী দেখার সময় ওদের সকলকে নিয়ে আসিও। কেন যে চিন্তা করো বুঝি না। আমার কবে মুক্তি হবে তার কোনো ঠিক নেই। তোমার একমাত্র কাজ হবে ছেলে মেয়েদের লেখাপড়া শিখানো। টাকার দরকার হলে আব্বাকে লিখিও, কিছু কিছু মাসে দিতে পারবেন। হাসিনাকে মন দিয়ে পড়তে বলিও। কামালের স্বাস্থ্য মোটেই ভালো হচ্ছে না, ওকে নিয়ম করে খেতে বলিও। জামাল যেন মন দিয়ে পড়ে আর ছবি আঁকে। এবার একটা ছবি এঁকে যেন নিয়ে আসে, আমি দেখব। রেহানা খুব দুষ্টু, ওকে কিছুদিন পরে স্কুলে দিও জামালের সাথে। যদি সময় পাও নিজেও একটু লেখাপড়া করি। একাকী থাকতে একটু কষ্ট প্রথম প্রথম হতো, এখন অভ্যাস হয়ে গেছে, কোনো চিন্তা নাই। বসে বসে বই,
তোমার শরীরের প্রতি যত্ন নিও। ইতি তোমার মুজি। ধন্যবাদ। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, জীবন আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, জীবন আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা,
আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। আমি জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা। আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। আসি বলে আমায় ফেলে সে যে গেল ভাই। ত্রিভুবনে কোথায় গেলে ভাইয়ের দেখা পাই। দেব তারি সমাধিতে আমি তোমার হাতের মালা। ভাই হারানোর জ্বালা আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। আমি জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা। আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। তারি শোকে কোকিল ডাকে ফোটে বনের ফুল। ফুল ফাগুনে মধুর তিথি কেঁদে হয় আকুল। আজও তারে স্মরণ করে সবাই সাজায় ফুলের ডালা। ভাই হারানোর জ্বালা আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। আমি জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা। আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গান এবং কবিতা হাতিয়ার হিসেবে কাজ করেছে। যার হাতে অস্ত্র ছিল না তার কণ্ঠে গান ছিল, যার কণ্ঠে গান ছিল না তার ধমনীতে কবিতা ছিল। মুক্তিযুদ্ধের চেতনায় রচিত হয়েছে হাজারো কবিতা। এ পর্বে আমরা কয়েকটি কবিতা শুনব। প্রথম কবিতাটি পাঠিয়েছেন সুদূর বাংলাদেশ থেকে বিশিষ্ট আবৃত্তিকার মীর মাসুজ্জামান রনি। তারপরে কবিতাটি পাঠিয়েছেন সিডনি শহর থেকে। কবিতাটি পড়ছে তামনি পারভেজ এবং মাসুদ পারভেজ। তারপর থাকছে মেলবোর্নে বসবাসরত দুই জনপ্রিয় আবৃত্তিকার ডক্টর লুৎফুর রহমান খান এবং
রাজিবুল ইসলাম। মীর মাসরুরজামান রনি বলছি। আসাদ চৌধুরীর কবিতা শহীদদের প্রতি। তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ? শেষ কথাটি সুখের ছিল, ঘৃণার ছিল, নাকি ক্রোধের, প্রতিশোধের? কোনটা ছিল? নাকি সুখের, নাকি মনে তৃপ্তি ছিল এই যাওয়াটাই সুখের? তোমরা গেলে বাতাস যেমন যায়, গভীর নদী যেমন বাঁকা স্রোতটিকে লুকায়, যেমন পাখির ডানার ঝলক গগনে মিলায়, সাঁঝে যখন কোকিল ডাকে কার নিশিকি ধূসর শাখে, বারুদেরই গন্ধ স্মৃতি ভুবন ফেলেছে, ফুলের গন্ধ পরাজিত স্লোগান আসে ধেয়ে। তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ? বারবারা, ভিয়েতনামের ওপর তোমার অনুভূতির তর্জমা আমি পড়েছি। তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল। প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম দরদ ছিল সে লেখায়। আমি তোমার ওই একটি কবিতাই পড়েছি। আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম হোক। আমার বড় জানতে ইচ্ছে করে বারবারা, তুমি এখন কেমন আছো? নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছো। গাউনের রং আর হ্যাট নিয়ে কি চায়ের টেবিলে মায়ের সঙ্গে ঝগড়া হয়? অনভ্যস্ত ব্রেশিয়ারের নিচে তোমার হৃদয়কে কি চিরদিনের জন্য ঢেকে দিলে? আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবারা। তোমাদের কাগজে নিশ্চয়ই ইয়াহিয়া খাঁর ছবি ছাপা হয়। বিবেকের বোতামগুলো খুলে হৃদয় দিয়ে দেখো, ওটা একটা জল্লাদের ছবি। 15 লক্ষ নিরস্ত্র লোককে সে ঠান্ডা মাথায় হত্যা করেছে। মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা টিপে হত্যা করেছে। অদ্ভুত জাদুকরকে দেখো, বিংশ শতাব্দীকে সে কৌশলে টেনে হিচড়ে মধ্যযুগে নিয়ে যায়। দেশলাই বাক্সের মতো সহজে ভাঙে গ্রন্থাগার, উপাসনালয়, ছাত্রাবাস, মানুষের সাধ্যমতো ঘর বাড়ি। 7 কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে বুট জুতোয় থেঁতলে দেয়। টু উইমেন ছবিটা দেখেছো বারবারা? গির্জায় ধর্ষিতা সোফিয়া লোরেনকে দেখে নিশ্চয় কেঁদেছিলে। আমি কাঁদিনি, বুকটা শুধু খাঁ খাঁ করেছিল। সোফিয়া লোরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে। 30,000 রমণীর নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠবেন। অভিধান থেকে নয়, 80 লক্ষ শরণার্থীর কাছে জেনে নাও নির্বাসনের অর্থ কি। জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাক টিকেটে খোঁজ থাকবে না স্বাধীনতার, আমাদের মুক্তিযোদ্ধার কাছে এসো। সাধু অ্যাবের মর্মর মূর্তিকে গণতন্ত্র আর মানবিকতার জন্যে মালির ঘামে ভেজা ফুলের তোড়া দিও না। মৃত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে। বারবারা, এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষ মানবতাকে গাই। বিবেকের জংধরা দরজায় প্রবল করাঘাত করি। অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসো, ক্রুদ্ধ হই, সংগঠিত হই। ঘাতকের শানিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে
সঙ্গীত ও চিত্রকলাকে ধ্বংস করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে, ছাড়পত্রহীন সূর্যকিরণকে বিষাক্ত করার পূর্বে, এসো বারবারা, বজ্র হয়ে বিদ্ধ করি তাকে। জামগাছের ডালটা তথাস্তু বলবার ভঙ্গিতে ঝুঁকে থাকে বাড়ির ছাদে, আর জন্ম জন্মান্তর পাড়ি দেয়া বাতাস দিব্যি হুটোপুটি লাগিয়ে দেয় কার্নিশে। গলিতে একটা মাতাল কারো উদ্দেশ্যে গালাগালের নর্দমা বইয়ে দিল, ঠিক বোঝা গেল না। দূরে একটা কুকুর রাস্তাকে কেমন রহস্যময় করে কাঁদতে থাকে, একটানা করুণ কাহিনীর মতো। ওগো, তুমি আরো সব ঝুট ঝামেলা যেও না, আমার বড় ভয় করে। কি দরকার এক হাঁটু ধুলো ভেঙে অজপাড়া গায়ে ঘুরে বেড়াবার, না খেয়ে আধপেটা খেয়ে, খামোখা গলির মোড়ে মোড়ে লোকেদের সমাজ পাল্টাবার মন্ত্র চপিয়ে অথবা সরকার বদলের ডাক দিয়ে নিজেদেরই বিপদ ডেকে আনবার কি দরকার? তোমার একটা কিছু হলে আমরা বসবো পথে, এই সভেঞ্চি ভাবনাকে তুমি মোটেও আনো না আমলে। ওগো, তোমার পায়ে পড়ি, আর তুমি যেও না মিটিংয়ে মিছিলে। এই বলে রোমানা শয্যায় স্বামীকে মেয়েলি মুদ্রায় আলিঙ্গনে বাঁধে গার্হস্থ প্রেমে বুঁদ হয়ে। তার জাভেদের মুখে এক ফালি হাসি জেগে ওঠে, কিন্তু সে মুখ খোলে না। রোমানার চোখে চোখ রেখে ওর ঠোঁটে আলতো ছুঁয়ে দেয় তর্জনী। নারীর চোখ বুঝে আসে, পুরুষের দৃষ্টি পর্যটক নক্ষত্র ভরা আকাশে। একদা যেখানে ছিল ডুমুর গাছটা, এখন নেই। সেখানে দৃষ্টি মেলে দিয়ে কি যেন ভাবছিল তার নিঃসঙ্গতার মণ্ডলে ঘুরপাক খেতে খেতে। হঠাৎ এই মধ্যরাতে এত জোরে দরজায় কড়া নাড়ে কে? জাভেদ তড়াক করে চিতাবাঘের ধরনে লাফিয়ে ওঠে বিছানা ছেড়ে। জানালা দিয়ে দেখে বাইরে ঘাপটি মেরে থাকা কালো ষাঁড়ের মতো একটা পুলিশ ভ্যান। দূরের আকাশে তারামণ্ডলী বর ঠকানো আসর জমিয়ে মিটিমিটি হাসছে, আর জানালার ধারে দাঁড়িয়ে থাকা মানুষটা ভাবছে কি করে লোকে জিভ ডালকুত্তাদের চোখে ধুলো দিয়ে নড়বড়ে পুরনো দেয়ালটা টপকিয়ে আগামী বাংলাদেশের কাঁধে কাঁধ মিলিয়ে মাথা উঁচিয়ে হেঁটে গিয়ে শপথ নেবে শহীদ মিনারে, আবার নতুন করে। বাংলাদেশ স্বাধীনতার 50 বছরে পার রাখল। এই 50 বছরে কখনোই বিজয়ের আনন্দ ফিকে হয়ে যায়নি। গান, নাচ, সাংস্কৃতিক চর্চায় বারংবার গৌরবের সাথে ফিরে এসেছে মুক্তিযুদ্ধের গৌরবময় গল্প, আমাদের সাহসী মুক্তিযোদ্ধাদের গল্প। এ পর্বে আমরা আরও একটি গান শুনব। গানটি করেছেন মেলবোর্নের জনপ্রিয় এবং গুণী শিল্পী দে। তারপর পরেই থাকছে একটি নাচ। নৃত্য পরিচালক বেলায়েত হোসেন খানের পরিচালনায় নাচটিতে অংশগ্রহণ করেছে প্রজ্ঞা, অহনা, অঙ্কিতা এবং রুবাসা। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয়, তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয়, তুমি আমার অহংকার।
স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার প্রাণের সূর্যে রৌদ্রের সজীবতা। তোমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার প্রাণের সূর্যে রৌদ্রের সজীবতা। দিয়েছে সোনালি সুখী জীবনের দীপ্ত অঙ্গীকার। সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা। সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। তোমার ছায়া ঢাকা রৌদ্রের প্রান্তরে দেখেছি অতল অমর বর্ণে মুক্তির স্নেহ মাখা। তোমার ছায়া ঢাকা রৌদ্রের প্রান্তরে দেখেছি অতল অমর বর্ণে মুক্তির স্নেহ মাখা। জেনেছি তুমি জীবন মরণ বিমুগ্ধ চেতনা। সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা। সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা। সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি অপরূপ রূপে বাহির হলে জননী। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। ওই নূতনের কেতন হোড়ে কাল বসে ক্ষীর ঝড়। তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল। সিন্ধু পারে সিংহদারে খনক ভেঙে ভাঙলো আগল। আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল। সিন্ধু পারে সিংহদারে খনক ভেঙে ভাঙলো আগল। নৃত্য গহন অন্ধকূপে মহাকালের চণ্ড রূপে। নৃত্য গহন অন্ধকূপে মহাকালের চণ্ড রূপে। ভ্রমরা ধূপে বজ্র শিখার মশাল ভেঙে হাসছে ভয়ঙ্কর। ওরে ওই হাসছে ভয়ঙ্কর। তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কা হরণ। ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কা হরণ। দুই নয়নে
স্নেহের হাসি ললাট নেত্র আগুন বরণ ওগো মা তোমার কি মূরতি আজি দেখি রে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা আজ বাংলাদেশের হৃদয় হতে তখন অবনী তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওগো মা তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওগো মা প্রিয় সুধী, আমরা আমাদের অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এ পর্যায়ে আমাদের সাথে রয়েছেন দুজন গুণী ব্যক্তিত্ব, যাদের সাথে তাদের দুজনকে নিয়ে আমাদের এই পর্বটার কথোপকথন। এই দুই গুণী ব্যক্তিত্বকে মেলবোর্ন শহরে পরিচয় করিয়ে দেবার প্রয়োজন বোধ করি না, কিন্তু আপনারা যেহেতু আমাদের এই অনুষ্ঠানটা বিভিন্ন জায়গা থেকে দেখছেন, সে কারণেই কিছুটা প্রয়োজন পড়ে যায় আমার এই দুজন অতিথি শিল্পীকে পরিচয় করিয়ে দেবার। চলুন তাহলে দেখা যাক আমাদের সাথে কে রয়েছেন। প্রথমেই আমি আসছি ডক্টর চঞ্চল খানের কাছে। চঞ্চল খান, যিনি একজন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এই পরিচয় আমরা ওনাকে জানি। শুধুমাত্র মেলবোর্ন শহরে নয়, বাংলাদেশেও আমরা একজন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবেই আপনাকে চিনি। তাছাড়াও কর্মক্ষেত্রে তিনি নানা আন্তর্জাতিক সংস্থার সাথে উন্নয়ন এবং রাষ্ট্র বিষয়ে কাজ করেন। ভালো আছেন? ভালো, আপনি ভালো? জি। এর সাথে আমার সাথে আরও রয়েছেন ডক্টর কামরুল আলম। প্রফেসর কামরুল আলম সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির বিজনেস অ্যান্ড স্টাডিজ প্রফেসর হিসেবে কাজ করছেন। তার আগে দীর্ঘদিন মনাশ ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে কাজ করেছেন এবং তারও আগে শিক্ষকতা করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে। কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। আমাদের এই বিজয়ের মাসে আপনাদের দুজনকে আমাদের সাথে পেয়ে আমরা ভীষণভাবে আনন্দিত। আজকে এই অনুষ্ঠানে আপনাদের দুজনের কাছেই আমার কিছু জানবার আছে। প্রথমে প্রশ্নটা করছি চঞ্চল ভাইকে। নিশ্চয়ই। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া এবং মেলবোর্ন শহরে আপনার সবসময় যাতায়াত, এই দুই দেশ মিলেই আপনার জীবনযাপন। এবারে প্রশ্নটা তাই আপনার কাছেই। বাংলাদেশের বিজয় দিবস উদযাপন এবং মেলবোর্নে এমন একটি গুরুত্বপূর্ণ দিবস স্মরণ এবং উদযাপন করার মধ্যে কোনো বিশেষ অনুভূতির পার্থক্য কি আপনি দেখে থাকেন? কঠিন প্রশ্ন, আবার সহজ প্রশ্ন আছে যে কেন বলছি বলি। বাংলাদেশের কথা যদি বলি, সেখানে তো এটা রাষ্ট্র উদযাপন করে, মূলত দেশ, যে দেশের পরিচয় অংশ একটা হচ্ছে 16ই ডিসেম্বর বা বিজয় দিবস। রাষ্ট্র করে, দেশ করে, দেশের মানুষ করে, এবং করে কারা? এই মানুষগুলোকে প্রতিনিধিত্ব করে যে সামাজিক সংগঠনগুলো আছে, কালচারাল অর্গানাইজেশনগুলো আছে, তারা করে, বিশ্ববিদ্যালয় করে, ক্লাব করে। এখন কথা হচ্ছে যে সেইটা করতে গিয়ে যেটা হয়, পরিসরটা অনেক বড় হয়, রাষ্ট্রীয়ভাবে করতে হয়, এটা সরকারি ছুটি থাকে, একটি ছুটির আবেশ থাকে। ছুটিটা কেন, কি উপলক্ষে ছুটিটা, সেখানে উদযাপন করতে গেলে দেখা যাবে যে রাষ্ট্রের সাহায্যটা থাকে, পৃষ্ঠপোষকতা থাকে, মানুষ নেমে পড়ে। সেখানে হয়তো দেখা যাচ্ছে যে বিশাল একটি পতাকা তৈরি করা হচ্ছে, যে পতাকাটি গিনিস বুক অফ রেকর্ডসেও সেটার দৈর্ঘ্য প্রস্থের সন্ধান পাওয়া যায়। তো সেইভাবে করতে যখন যাওয়া হয়, তখন আমাদের পরিচয়টা সামগ্রিকভাবে একটি রাষ্ট্র সে পরিচয়টা করিয়ে দেয় মানুষকে,
বিজয় দিবসের সাথে। আর এইখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে, এটা আমি বলছি কিন্তু মানে একেবারেই কি বলবো এটাকে, অন্তর্দৃষ্টিতে দেখা না, সামনের চেহারা দিয়ে চোখ দিয়ে আমি যেভাবে দেখছি এখানে যেটা হচ্ছে সেটা অনেকটা, এই শব্দটা যদি আমি ব্যবহার করতে আমি চাইছিলাম, আমি একটা বেটার শব্দ খোঁজার চেষ্টা করছিলাম, সেটা না পেয়ে আমি বলবো, কিন্তু আমার দিকে অনেকে হয়তো ক্ষুব্ধ হতে পারেন। অনেকটা এখানে যেটা হয় সেটা অ্যামেচার, এটা হচ্ছে একটু অ্যামেচার গোছের ব্যাপারটা হয়, কারণ এই রাষ্ট্র তো বাংলাদেশের স্বাধীনতা দিবস বা ইন্ডিয়ার স্বাধীনতা দিবস বা গ্রিসের স্বাধীনতা দিবস উদযাপন করছে না, করছে ওই দেশে যারা ডায়াসপোরা তারা করছে। তো সেটা করতে গেলে কি হচ্ছে, সারাদিনের অফিসের পরে, কাজের পরে একটু সময় নিয়ে, একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে একটা অনুষ্ঠান করাচ্ছে, সে অনুষ্ঠানের শিল্পীরা থাকছে, লোকাল শিল্পীরা থাকছে, যা যা পাচ্ছে, যে যা পাচ্ছে সেটা করছে, একটা মেলা হয়তো হচ্ছে, কেউ নেচে যাচ্ছে, কেউ গান গাইছে স্টেজে উঠে, কেউ একটা আবৃত্তি করছে, কেউ কিছু বলছে কথা, পুরনো মুক্তিযোদ্ধা, আমাদের মুক্তিযোদ্ধা যারা ছিলেন এই বিদেশে আছেন কিছু যারা, তারা হয়তো দু চারটা কথা বলছে, কিন্তু এটার মধ্যে যে জিনিসটা হয়, একটা সংযোগের যে ব্যাপারটা থাকে, মানুষের সাথে মানুষের যে সংযোগটা, এমনকি এই ডায়াসপোরার মধ্যেও যে সংযোগটা হওয়ার কথা, সে সংযোগটা হচ্ছে না, হয় না। অর্থাৎ বাচ্চারা যেমন ধরুন, বাচ্চারা যাচ্ছে, বাবা মা নিয়ে যাচ্ছে, কাপড় চোপড় পরিয়ে নিয়ে যাচ্ছে, চলো আমরা যাই, কোথায় যাচ্ছি, ওয়ার আর উই গোয়িং ড্যাডি, ওয়ার আর উই গোয়িং মাম, উই আর গোয়িং টু সেলিব্রেট বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স ডে। যাচ্ছে, দেখছে, খাচ্ছে, মা আই নিড টু গো হোম। কিন্তু বাংলাদেশে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ততা, 18 কোটি মানুষের জায়গা, সবাইকে রাস্তায় নামতে হচ্ছে না, সবাইকে স্টেজের সামনে যেতে হচ্ছে না, কিন্তু স্বল্প পরিসরে যেটা হচ্ছে সেখানেও একটা সংযোগ স্থাপিত হচ্ছে রাষ্ট্রের সাথে প্রতিটা মানুষের। এইখানে এটা অ্যাবসেন্ট। এখানে 4 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টার একটা আয়োজন, খণ্ড খণ্ড আয়োজনও হতে পারে, সামগ্রিক আয়োজনও হতে পারে, একটি আয়োজন, এটা একটা লেজার, এটা একটি সময় কাটানোর একটি জায়গা। কিন্তু যে লোকগুলো যাচ্ছে তাদের মধ্যে কতটুকু স্বাধীনতার চেতনাটা আছে, তারা কতটুকু তাদের সেই ছেলে মেয়েদেরকে বলতে পারছে, বুঝাতে পারছে, আমি জানি না। আমি একটা ছোট কথা বলে এই প্রশ্নটা শেষ করতে চাই। যখন এখান থেকে মনে করো বাংলাদেশে ছুটিতে বেড়াতে যায় প্রতি বছর, আমি জিজ্ঞেস করেছি যে কতজন তাদের ছেলে মেয়েদেরকে মুক্তিযুদ্ধ জাদুঘরে নিয়ে যায়, বা 32 নম্বরে বঙ্গবন্ধু যে জাদুঘরটা আছে সেখানে নিয়ে যায় এবং বলে এইটার ঘটনা এই জাদুঘর দেখছো, এই ঘটনাটা এই যে তুমি রায়েরবাজার বদ্ধভূমিতে ওখানে যে আমাদের যে একটি স্মৃতিসৌধ আছে সেখানে আমরা কিন্তু তাদেরকে নিয়ে যাচ্ছি না। আমি কিছু কিছু মানুষকে বাধ্য করেছিলাম একবার নিয়ে যেতে, তারা আমার খুব একটা পছন্দ করেনি ব্যাপারটা, বিকজ তাদের জন্য এভিনিউ অফ সর্ট অফ এন্টারটেনমেন্ট প্রচুর আছে তাদের। তো এই সংযোগটা কিন্তু স্থাপিত হচ্ছে না, স্থাপিত না হলে জিনিসটা রাষ্ট্র বনাম অ্যামেচারিশ একটি আয়োজন হিসেবে থাকবে। তাহলে কি আপনি মনে করছেন যে এটাতে যখন রাষ্ট্র এটার সাথে জড়িত হবে তার উদযাপনের যে ধরনটা সেটা বদলে যাবে? না, এটা আমি রাষ্ট্র বলতে এটাই বোঝাচ্ছি যে একটা স্ট্রাকচারাল সাইডটা থেকে আমি কথাটা বললাম, যে বদলাতে যাবেই। কারণ কত কথা বলছি, একই কথা, অস্ট্রেলিয়াতে যখন আমরা 26শে জানুয়ারি আমরা অস্ট্রেলিয়া ডে করছি, আমরা সেটা আবার ঢাকাতেও আমাদের হাই কমিশন করছে, অস্ট্রেলিয়ান হাই কমিশন করছে। সেখানে কি হচ্ছে, তারা ওই 4 ঘন্টা একটা অনুষ্ঠান হচ্ছে, আসছে লোকে, দে আর হ্যাভিং এ ফিউ ড্রিঙ্কস, কথাবার্তা বলছে, মিঙ্গল করছে, চলে যাচ্ছে। ইভেন অস্ট্রেলিয়ানরা যারা ওখানে আছে তাদেরটাও ওই 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ তাদের পার্টিসিপেশনটা। আমি সেই জায়গা থেকে বলছি, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সেটা অস্ট্রেলিয়ার ব্যাপার হোক আর বাংলাদেশের ব্যাপার হোক, আমরা যদি নিজেদের ঘরে, চ্যারিটি বিগিনস এট হোম, ঘরে যদি আমরা সংযোগটা স্থাপন করতে চেষ্টা করি, উদ্বুদ্ধ করতে চেষ্টা করি, ছেলেমেয়েদের বোঝাতে চেষ্টা করি যে বিষয়টা কী, যে বাংলাদেশের সৃষ্টিটা কেন, আমাদের যে 4টা প্রিন্সিপাল আছে সেই 4টা প্রিন্সিপাল নিয়ে যে আমরা কথা বলি, বাংলাদেশে আমরা এখন কোথায় আছি, আমরা এই জিনিসগুলো নিয়ে যে কথা বলি, মুক্তিযুদ্ধের জাদুঘরটা কী, 32 নম্বর বঙ্গবন্ধু জাদুঘরটা কী,
তাহলে বিষয়টা আরেকটু জোরালো হয়, সংযোগটা জোরালো আপনি হয়। চেতনার কথাটা বলছেন বলছি। মূলত। আচ্ছা, সেই চেতনার প্রশ্ন ধরেই না হয় কামরুল ভাইয়ের কাছে জানতে চাই যে স্বাধীনতার পর আমাদের প্রায় 50 বছর হয়ে গেল। অঙ্কের হিসেবে আমাদের আরেকটা প্রজন্ম এসে গেছে। একটা প্রজন্ম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, খুব কাছে থেকে মুক্তিযুদ্ধকে দেখেছে, আর আজকের প্রজন্ম তারা মুক্তিযুদ্ধকে উদযাপন করছে। এই দু দলের মধ্যে এই চেতনার যেটা চঞ্চল ভাইও কিছুটা বলার চেষ্টা করলেন, আপনি কি কিছুটা বড় ধরনের পার্থক্য দেখে থাকেন? থ্যাংক ইউ আপনাকে এই প্রশ্নটি করার জন্য এবং আমাকে এখানে কিছু বলবার সুযোগ দেওয়ার জন্য। আমি মুক্তিযুদ্ধ যখন শুরু হয় আমার বয়স তখন 16 বছর, আমি ইয়ার 11-এ পড়ি, সুতরাং মুক্তিযুদ্ধকে কাছ থেকে দেখেছি এবং অংশগ্রহণ করেছি। আমার কাছে এই একটি বড় ধরনের পার্থক্য হচ্ছে, এটা আমি লক্ষ্য করছি অস্ট্রেলিয়াতে বসে। এটাকে বোঝার জন্য, পার্থক্যটিকে বোঝার জন্য আমাকে যদি কোনো সময় দাও তাহলে যে বিজয় দিবসকে বোঝার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তার কতগুলো ফান্ডামেন্টালসকে আমাকে বুঝতে হবে। সেই জায়গাটিতে আমার মনে হচ্ছে যে একটা ব্যত্যয় হচ্ছে। 1 নম্বর, যে বাংলাদেশে ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 পর্যন্ত যে বিভিন্ন সময়ে যে আন্দোলনগুলি হয়েছে, যার ফলে বাঙালি মানসিকতায়, মননে, চিন্তায় যে একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমাজ ব্যবস্থা তৈরির যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেটাকে পাবার জন্য 71-এ আমরা মুক্তিযুদ্ধ করেছি। এই বিষয়টিকে এই প্রজন্ম সত্যিকার অর্থে এখনো উপলব্ধি করতে পারছে না। আমি কারণটা সময় হলে হয়তো বলব। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো যে 71-এ বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের লোক সংখ্যা প্রায় 80 থেকে 83% ছিল মুসলিম, কিন্তু সেই মুসলমান বাঙালিরা ইসলাম ভিত্তিক পাকিস্তান রাষ্ট্রকে উপেক্ষা করছে, বলেছে যে ধর্মভিত্তিক রাষ্ট্র আমরা চাই না। তাদের এই যে আন্দোলনের মূল বিষয়বস্তু ছিল একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সুষম সমাজ তৈরির জন্য, একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য যে আকাঙ্ক্ষাটা, সেটাকে আমাদের বুঝতে হবে যে বাঙালিরা মুসলমান হয়েও, যদিও সেখানে অন্যান্য ধর্মগোষ্ঠীর লোকজনও একত্রিত হয়ে যুদ্ধটি করেছে, কিন্তু এটা একটা ফান্ডামেন্টাল প্রশ্ন যে আমরা না বলতে পেরেছি পাকিস্তানের ইসলামিক রাষ্ট্রকে। তৃতীয় যে প্রশ্নটি, যে বাংলাদেশের শিক্ষিত সমাজ, ছাত্র, শিক্ষক এবং বিভিন্ন পেশার জনগণ একত্রিত হয়ে সাধারণ মানুষের সাথে তাদের একটি সম্পর্ক সৃষ্টি করেছে। মানুষের সাথে শিক্ষিত জনগোষ্ঠীর ব্যবধানটি ছিল না। আমরা এককভাবে একটি রাষ্ট্র পাবার আকাঙ্ক্ষায় যুক্ত ছিলাম, যুদ্ধ করেছি। এই বিষয়গুলো খুব পরিষ্কারভাবে, সত্যনিষ্ঠভাবে আমাদের নতুন প্রজন্মের কাছে আসেনি বা আসতে পারেনি। কারণ হলো যে 75-এর যে আমাদের যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, বঙ্গবন্ধুকে হত্যা করে যারা ক্ষমতায় এসেছে, তারা কিন্তু আমাদের ইতিহাসটাকে ভিন্নভাবে সৃষ্টি করার বা তৈরি করার চেষ্টা করেছে, এবং তাদের সাথে যারা সংযুক্ত হয়েছে তারা ছিল পরাজিত শত্রু তারা, এবং যারা পাকিস্তান ভেঙে যাক সেটা চায়নি, তারা এসে কি করেছে, তারা এই বাঙালি মুসলমানদের মননের মধ্যে যে ধর্মভীরুতা আছে সেটাকে তারা ব্যবহার করেছে। তারা ধর্ম দর্শন দিয়ে রাষ্ট্রকে তৈরি করার চেষ্টা করেছে, যেটা কিন্তু আমরা 47-এ ভুল করেছি, 71-এ আমরা না বলেছি। সেটাকে 75-এর পরে যে সামরিক শাসন গোষ্ঠী এসেছে এবং তাদের যারা দোসর, তারা এই ধর্ম দর্শনকে দিয়ে একটি রাষ্ট্র তৈরি চিন্তাটাকে তারা প্রচার করেছে, এবং সেটা একটা ইম্প্যাক্ট এই প্রজন্মের মধ্যে আছে বলে আমি
মনে করি 38 বছর আমি অস্ট্রেলিয়াতে আছি, অত্যন্ত দুঃখের সাথে বলছি যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের যে মৌলিক চেতনা, সেই তার সাথে এই এখনকার জনগোষ্ঠী, এখনকার প্রজন্মের একটি চিন্তাগত পার্থক্য আছে, একটি মননের পার্থক্য আছে, এবং বিশ্বাসের একটি পার্থক্য আছে, দর্শনের একটি পার্থক্য আছে। তোমাদের এই অনুষ্ঠানটাকে আমি সাধুবাদ জানাই এই কারণে, এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে তোমরা হয়তো বাংলাদেশে যে স্বাধীনতার যুদ্ধে সত্য সন্ধান করছো, সেটার জন্য আমি তোমাকে এবং আমাদের যে অনুষ্ঠান যারা করছে সবাইকে সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, যেটা হয়তো আমাদের এই প্রজন্মের মধ্যে যে পার্থক্যটা, যে যে চিন্তা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম বা আমার আগের জেনারেশন করেছিলেন, যে ধর্ম নিরপেক্ষতার কথাটা চলে আসে, তার হয়তো আমি আপনাদের দুজনের সাথে কিছুটা কথা বলে বোঝার চেষ্টা করছি, আপনারা বলার চেষ্টা করছেন যে এই বিষয়টা হয়তো আমাদের আবারও একটু ভেবে দেখার আছে। এই আমাদের নতুন প্রজন্ম যারা আছে তাদের সাথে তারা কিভাবে আমাদের মুক্তিযুদ্ধের সেই সময়কে দেখেছে এবং আজকের এই চেতনাকে লালন করছে, সেটা হয়তো আমাদের দ্বিতীয় প্রজন্মের কাছে একটা প্রশ্নও বটে। ঠিক সেই সেই প্রেক্ষাপটেই আবারও আমরা যেহেতু বিজয় মাসটাকে উদযাপন করছি, এই বিষয়গুলো বারবারই ঘুরে আসছে যে অনেকটা বছর চলে গেছে, 50 বছরের কথা বারবারই বলছি আমি, আপনারা বলছেন 50 বছর একটা বড় সময়। তো একটা বড় সময় যখন যে কোনো সমাজেই যায়, অনেক কিছু পরিবর্তন ঘটে এবং পরিবর্তনটাও একটা স্বাভাবিক প্রক্রিয়া। সো এই পরিবর্তনকে ঘিরেই চঞ্চল ভাই আপনার কাছে প্রশ্ন করি যে 50 বছরে অনেক কিছুই বদলে গেছে বা বদলে যাচ্ছে। আপনি একজন সাংস্কৃতিক মনা মানুষ এবং সবসময় সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথেই জড়িত আছেন। এই প্রেক্ষাপটে কি আপনি একটা কোনো রকম বড় কিছু পার্থক্য দেখেন, বা আমরা আরও কিছু ভালোর দিকে যাচ্ছি, আমরা কোন দিকে যাচ্ছি? আমি আসলে হতাশগ্রস্ত কখনো হতে চাই না কোনো বিষয়ে, এটা আমার ভেতরে আছে, কিন্তু মাঝে মাঝে আমি ভীষণ হতাশ হয়ে পড়ি। গতকালকে দেখছিলাম যে 1971 সালের যে ক্যালেন্ডারটা এবং 2021 সালের যে ক্যালেন্ডার, এটা একই ডেট। আমার তখন হঠাৎ করে প্রথমে যে জিনিসটা মনে হলো ক্যালেন্ডারটা দেখে, এই কি সময় আবার এলো যে আমি 2021 সালে আরেকটা যুদ্ধ করব। সেই যুদ্ধটা হবে এবার এই যে প্রশ্ন করে কামরুল ভাই আনলেন, আপনি আনলেন, যে আমাদের যে যারা পরাজিত পাকিস্তানি, পরাজিত রাজাকার, সাম্প্রদায়িক শক্তি, এদেরকে আবার পরাজয় করার সময় কি আমাদের কি এলো, ওই সময়টিকে আমরা কাজে লাগাতে পারব। 50 বছর এবং বিজয়ের 50 বছর, হাফ এ সেঞ্চুরি, বিজয়ের 50 বছর, শতকেরও অর্ধেক, এবং ক্যালেন্ডারে মিল আমরা কি কাজে লাগাতে পারবো। অর্থাৎ আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমার এটাই, যে আমরা যারা মুক্তিযুদ্ধ দেখেছি বা যারা দেখেওনি, যারা শুনেছে বা মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল তাদের বৃহত্তর পরিবার, বা ছিলই না, এমন আছে এক বাড়িতে রাজাকার বাবা, ছেলে হচ্ছে মুক্তিযোদ্ধা, এক বাড়িতে দুরকম চেতনার মানুষও বাস করে, হতেই পারে যদি মানুষ তাদের মেধা, মনন, শক্তি, চিন্তা, বিবেচনা, লজিক এবং বিজ্ঞান মনস্কতা যদি তাদের ভিতরে থাকে, তারা সেটার থেকে শিক্ষা নিতে পারবে এবং শিক্ষা দিতে পারবে। আমাদের একটা সময় এসছে, যে প্রসঙ্গটা বলা হলো, যে এই জিনিসগুলিকে নিয়ে আবার নতুন করে ভাবা, ঠান্ডা মাথায়, যে আমরা কি করে আমাদের এই এখনকার প্রজন্ম বা তার ঠিক আগে প্রজন্ম যারা এখন আছে, তাদের মধ্যে কি করে এই স্পৃহাগুলো জাগাতে পারি। এই করোনার সময় আমাদের একটা বিশাল একটা কি বলবো মুক্তমনা জনগোষ্ঠী বিলীন হয়ে গেছে, কিন্তু বিলীন হয়ে গেছে। এখন এই দায়িত্বটা নিতে হবে
আরও তরুণ সমাজকে নিতে হবে, বা আমাদের বয়সে যারা আছেন আমাদেরকে হয়তো বা এগিয়ে আসতে হবে, নিতে হবে, বা আমাদের চেয়ে কিছু বড় যারা আছেন তাদেরকে নিতে হবে। তো এই জিনিসগুলো আসলে আমাদের ভাবনার এখন সময় এসেছে। আমি চঞ্চল যে প্রসঙ্গটি বললো, আমি আরো দু একটি বিষয় একটু যোগ করতে চাচ্ছি। একটা হলো যে আজকে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করে, বিজয় দিবসের অনুষ্ঠান করে, 21-এর অনুষ্ঠান করে, তারা কিন্তু 75-এর পরের জনগোষ্ঠী। তাদের কাছে রাষ্ট্র, সংস্কৃতি, আমাদের অবস্থান, এই বিষয়টি খুব পরিচ্ছন্ন না। এরা এক ধরনের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। আমার যেটা মনে হচ্ছে, চঞ্চলের কথার প্রসঙ্গে বলছি, যে এই 50 বছর পূর্তির এই বছরটি বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে এক ধরনের নূতন আন্দোলন তৈরি করা দরকার, যে সাংস্কৃতিক এবং রাজনৈতিক অঙ্গনে আমাদের যেখানে পশ্চাৎপদতা রয়েছে সেটা কেন। আমরা অর্থনৈতিকভাবে অনেক উন্নতি সাধন করছি, সামাজিকভাবে আমাদের যে ডেভেলপমেন্ট ইন্ডিসেস, এগুলো মাচ বেটার দেন মেনি ডেভেলপিং কান্ট্রিজ, ইভেন ইন সাউথ এশিয়া। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক অঙ্গনে আমাদের কিছু ব্যত্যয় আছে। এখন সেইগুলো বোঝার জন্য আমি একটি বিষয়ে আলোকপাত করতে চাচ্ছি। সেটি হলো বাঙালি জাতি ঐতিহাসিকভাবে অত্যন্ত রাজনৈতিক সচেতন, সমাজ সচেতন, সাহিত্যে, দর্শনে তারা কিন্তু পুরো ভারতবর্ষে একটি ভিন্ন অবস্থানে ছিল। আমরা 47-এর পরে এসে এই যে ধর্ম দর্শনটা আমাদের সংস্কৃতির পাশে এসে ওরা মানে পাশে যোগ দেওয়ার চেষ্টা করেছে। এটাকে আমি মনে করি একটি নট অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু পাকিস্তান রাষ্ট্রের সময় এটাকে একটা মূল ফ্যাক্টর হিসাবে দাঁড় করাবার চেষ্টা করেছে, এবং আমাদের হাজার বছরের যে সাংস্কৃতিক, রাজনৈতিক, দর্শনের যে ইতিহাস, সেখান থেকে বাঙালিদেরকে একটু বিচ্ছিন্ন করবার একটি প্রয়াস কিন্তু 75-এর পরে নেওয়া হয়েছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে হাজার বছরের যে ঐতিহ্য, আমাদের যে সাংস্কৃতিকভাবে সব ধর্ম মিলে একত্রে বাস করবার যে ঐতিহ্য, সকল ধর্মের যে সহানুভূতি থাকা উচিত, এবং 47-এর আগে দু একটি ঘটনা ঘটেছে, সেগুলো অর্থনৈতিক, কিন্তু সামাজিকভাবে এটি অত্যন্ত গণতান্ত্রিক এবং একটা ধর্মনিরপেক্ষ একটি সমাজ ব্যবস্থায় লালিত হয়েছে বাঙালি সমাজ। কিন্তু এই যে ব্যত্যয়টা কেন ঘটল, এই বিষয়টি খুব পরিচ্ছন্নভাবে গবেষণা করে নূতন প্রজন্মের কাছে আমার মনে হয় যে পৌঁছাতে হবে। আদারওয়াইজ এই প্রজন্ম একটা রং ডিরেকশনে, একটা ডেভিয়েটেড ওয়েতে এরা বাংলাদেশকে বোঝার চেষ্টা করছে। আপনাদের দুজনকে শুনে মনে হচ্ছে একটা সামাজিক আন্দোলনের কথা আপনারা বলতে চেষ্টা করছেন। অনেকটা তাই। 50 বছর পরে আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা বিজয় অর্জন করেছি, রাষ্ট্র পেয়েছি, বাট রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে আমাদের যে দর্শনটা, সেই ভিত্তিতে আমরা ইনস্টিটিউশনগুলিকে তৈরি করতে পারি। এখন যেটা দরকার 50 বছর পরে, আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক একটি আন্দোলন করা দরকার। আমাদের ইতিহাসের সাথে, ঐতিহ্যের সাথে আমাদেরকে আবার সংযোগ করার জন্য। আমি এই প্রসঙ্গে বলতে চাইছিলাম, যেটা আপনি চমৎকারভাবে বললেন কমল ভাই, আমি তত সুন্দর করে বলতে পারি না, কমল ভাই যেভাবে বললেন তার সাথে আমি একটু যোগ করতে চাচ্ছিলাম। যে দেখেন, আমি যদি স্বাধীনতার আগের সময়কার কথা বলি, 71-এর আগে, 71 থেকে 75 এই সময়টাকে যদি আমি ধার করে নিই, একটা জিনিস আমার চোখের সামনে এখন ভাসে, সেটা হচ্ছে যে পাড়ায় পাড়ায় গণসঙ্গীতের আসর, পাড়ায় পাড়ায় অনুষ্ঠান, হ্যাঁ, স্বাধীনতা যুদ্ধের উপর নির্মাণ করা চলচ্চিত্র থেকে শুরু করে, গান থেকে শুরু করে, সেগুলো হয়েছে। আমরা নিজেরাও বাড়িতে আমরা
মানে বাবা মার কি বলবো এটাকে রাগ ভাজন হতাম আমরা, কারণ আমরা যে কচি কাঁচের মেলা, চাঁদের হাট, বকুল ফুল, ছোটবেলাও তাই ছিল। হ্যাঁ এই জিনিসগুলো এখন নেই, নেই। আর দ্বিতীয়টা যেটা সবচেয়ে বড় জিনিস, আমি রাষ্ট্রীয়ভাবে বলছি, রাষ্ট্রের পক্ষ থেকে যেটা করা উচিত, আমাদের যে কারিকুলামটা আছে এডুকেশন কারিকুলাম, এটাকে ঢালাওভাবে সাজাতে হবে। যে কারিকুলামে খালি বর্ণনা করা চলবে না যে এই রাষ্ট্রটা জন্ম হলো এইভাবে, হ্যাঁ, এটার সাথে একটা এথিক্সের, মোরালিটির সংযোগটা, পিস, টলারেন্স, সোসাইটিতে কী করে টলারেন্ট সোসাইটি করতে হবে, এগুলোর সংযোগ। চমৎকার বলেছেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই আলোচনায় যোগ দিয়েছেন। আমার একদম সর্বশেষ একটা প্রশ্ন আছে, সেটা কিছুটা কম্পেয়ার করা। আমরা জন্ম বাংলাদেশে, এখানে এসেছি, অনেক বছর ধরে আমরা থাকছি, আপনারা আমার চেয়ে অনেক বেশি সময় ধরে আছেন, বাট তারপরেও একটা প্রশ্ন আমার মনে যাচ্ছে, সেটা হলো যে আমাদের যারা দ্বিতীয় প্রজন্ম এই দেশে, কারণ আমরাও এখানে কেউ 30 বছর, 38 বছর, কিংবা খুব কম হলেও 5-6 বছর ধরেও কেউ থাকছে, তারা নিয়মিত এই প্রোগ্রামগুলোতেও আসছেন, বাঙালি চেতনাকে বুকে নিয়েই আসছেন। তো আমাদের যে পরবর্তী প্রজন্ম, যেটা আমাদের প্রথম কথোপকথনে এসেছিল যে বাবা কখন প্রোগ্রামটা শেষ হবে, সেই ধারণা নিয়ে ওরা যায় প্রোগ্রাম দেখতে, এই প্রজন্মের কাছে কি আমরা আমাদের মুক্তিযুদ্ধের গল্প বা স্বাধীনতার গল্প, বাংলাদেশের স্বাধীনতার গল্প পৌঁছে দিতে পারছি কিনা? আর যদি না পারি, সেটা কি আমি একজন মা হিসেবে ব্যর্থ মনে করব আমাকে? সেই ব্যর্থতার দায়ভার কি আমি নিব? কিভাবে দেখেন? সেই ক্ষেত্রে আমি অবশ্যই সংক্ষেপেই চাচ্ছি। আমরা যারা এখানে বাস করছি, আমাদের একটা ব্যর্থতা আছে। সংখ্যায় কম ছিল বাংলাদেশিরা, এখন সংখ্যা অনেক বেড়েছে। আমরা সামগ্রিকভাবে বাংলাদেশকে আমাদের নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করতে পারিনি। সাংগঠনিকভাবে আমরা সেইভাবে সংগঠিত ছিলাম না। আর যা কিছু হয়েছে সেটা হয়েছে অ্যাডহক ভিত্তিতে, আনুষ্ঠানিকতা হয়েছে, যেটা চঞ্চল একটু আগে বলল। কিন্তু বাংলাদেশকে, বাংলাদেশের চেতনাকে ধারণ করে সেটাকে হ্যান্ড ওভার করা পরের জন্মের কাছে, সেটা হয়নি। বা এই ধরনের যে উদ্যোগগুলো তোমরা নিয়েছ, আমি আবারও বলছি, এইগুলো আরও নিতে হবে আজকে, এবং বিষয় ভিত্তিক আলোচনা হতে পারে যাতে করে। এবং আরেকটি জিনিস, যে নতুন প্রজন্মকে সংযুক্ত করা এই ধরনের আলোচনায়, এই ধরনের প্রোগ্রাম সৃষ্টিতে, যাতে করে এগুলো করতে গিয়েই ওরা বাংলাদেশকে জানতে পারবে, চিনবে। চঞ্চল ভাই, আপনি কি বলছেন? আমি একেবারে একমত, এই ব্যাপারে কোনো ভুল নাই। আমি মনে করি যে এখানে একটা বিরাট ব্যর্থতার দায় ভার, যেটা আপনি শুরু করেছিলেন বলা, দায়িত্বটাকে আমি নেব কিনা, অবশ্যই নিতে হবে। মা হিসাবে আপনাকে নিতে হবে, বাবা হিসাবে আমাদের নিতে হবে, অন্যদের নিতে হবে, সবাইকে নিতে হবে, যে কতটুকু এই আনুষ্ঠানিকতার বাইরে যে শিক্ষাটা, সেই শিক্ষাটা কতটুকু তাদেরকে দিতে পেরেছে। এবং এখানে যে সংগঠনগুলি আছে, এই সংগঠনে কে দখল করছে, নিয়ে যাচ্ছে, এটা করছে, কে প্রেসিডেন্ট হবে, সেক্রেটারি হবে, যুদ্ধ হচ্ছে, দেখা যাচ্ছে এখানে সাম্প্রদায়িক লোকরা ভরে গেছে। আমি নিজে বলছি, আমি তো অনেক বছর ধরে, আমি অসাম্প্রদায়িক যে রুটটা ছিল সেটাকে উপরে ফেলে সাম্প্রদায়িক শক্তি সেগুলোর উপরে ভর করেছে। আমি নাম বলছি না, নাম বলার দরকার নেই। এই ব্যাপারে একটু সচেতন থাকতে হবে, এই ব্যাপারে কাজ করতে হবে মনে হয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে সময় দেওয়ার জন্য। একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে আমরা আমাদের সাথে পেয়েছি, একটা গান শুনবো না সেটা তো খুবই ভালো শোনাবে না। তবে শুধু এখানে শেষ করছি না, আমাদের প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী চঞ্চল খানের গান সামনেই আসছে, অপেক্ষায় থাকুন। আর আমাদের সাথে আজকের এই কথোপকথন এখানেই শেষ হলো। ধন্যবাদ। ধন্যবাদ। ও আমার দেশের মাটি, তোমার পরে একাই মাথা। ও
ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাঁথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ওগো মা, তোমার কোলে জনম আমার মরণ, তোমার বুকে। ও মা, তোমার কোলে জনম আমার মরণ, তোমার বুকে। তোমার পরেই খেলায় আমার দুঃখে সুখে। তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে। অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে। তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। তুমি বৃথা আমায় শক্তি দিলে, শক্তিদাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।